প্রিয় দর্শক, তুর্কমেনিস্তানের এই অজানা ইতিহাস নিয়ে 3টি পর্ব সাজিয়েছি। আজ দেখব দ্বিতীয় পর্ব। চলুন শুরু করা যাক। আশখাবাদ যেন নিজের প্রতিচ্ছবির সীমানাতেই শেষ হয়ে যায়। পরে ট্রাফিক সার্কেল পেরোলেই শুরু হয় অন্তহীন মরুভূমি, আর সেখান থেকে প্রায় 400 কিলোমিটার পশ্চিমে রয়েছে বিশাল জলরাশি। সেটি হল কাস্পিয়ান সাগর। তবে ভূতাত্ত্বিক দৃষ্টিতে এটি প্রকৃত অর্থে কোনো সাগর নয়। ভূতত্ত্ববিদরা একে একটি হ্রদ হিসেবে শ্রেণীবদ্ধ করেছেন। এটি পৃথিবীর সবচেয়ে বড় বদ্ধ জলাধার। ভলগা নদীসহ 130টিরও বেশি নদী এই জলাধারে এসে মিশেছে, কিন্তু এখান থেকে কোনো নদী সমুদ্রের দিকে বেরিয়ে যায় না। এই বিশাল জলাধারের মালিকানা কিভাবে ভাগ হবে তা নিয়ে 5টি দেশ টানা 22 বছর ধরে আলোচনা ও দর কষাকষি করেছে। দেশগুলো হল রাশিয়া, কাজাখস্তান, আজারবাইজান, ইরান এবং তুর্কমেনিস্তান। অবশেষে 2018 সালে তারা একটি আংশিক চুক্তিতে পৌঁছায়। এতে পানির ওপরের অংশের অধিকার নির্ধারণ করা হলেও সমুদ্রতলের অধিকার ইচ্ছাকৃতভাবেই পুরোপুরি স্পষ্ট করা হয়নি, কারণ আসল গুরুত্ব লুকিয়ে আছে সেই সমুদ্রতলের নিচেই। ভূগর্ভে রয়েছে আনুমানিক 40 বিলিয়ন ব্যারেল তেল এবং 600 ট্রিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুত। এটি এমন একটি আইনি ও ভূরাজনৈতিক প্রশ্ন যার চারপাশে বিস্তৃত একটি উপকূল রেখা রয়েছে। তুর্কমেনিস্তানের কাস্পিয়ান উপকূলের দৈর্ঘ্য প্রায় 1768 কিলোমিটার। উপকূলের কাছে যেখানে আত্রেক নদীর বদ্বীপ থেকে পলি এসে জমে, সেখানে পানির রং বাদামি, আর মাঝের গভীর অংশে পানির রং গাঢ় নীল। সেই কেন্দ্রীয় অঞ্চলে পানির গভীরতা প্রায় 1025 মিটার পর্যন্ত নেমে যায়। এখানকার বাতাসে একসঙ্গে ভেসে আসে লবণাক্ত সমুদ্রের গন্ধ এবং পেট্রোলিয়ামের তীব্র গন্ধ, যা এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদের নীরব উপস্থিতির কথা মনে করিয়ে দেয়। এটি কোনো রূপক নয়, এখানে সত্যি পেট্রোলিয়াম রয়েছে। এই উপকূলের পাশেই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পুরোপুরি উন্নয়ন না হওয়া প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুতগুলোর একটি অবস্থিত। মরুভূমির অভ্যন্তরে এখান থেকে প্রায় 300 কিলোমিটার পূর্বে রয়েছে গালকিনিস গ্যাস ক্ষেত্র, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র হিসেবে পরিচিত। তুর্কমেনিস্তানে আনুমানিক 265 ট্রিলিয়ন ঘনফুট প্রমাণিত প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে, যা বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি সম্পদের ভাণ্ডার। এটি বিশ্বের 4র্থ বৃহত্তম প্রমাণিত প্রাকৃতিক গ্যাসের মজুত। কিন্তু গত 30 বছর ধরে তুর্কমেনিস্তান এমন বাজার খুঁজে পেতে সংগ্রাম করছে যেখানে এই গ্যাস ন্যায্য ও প্রতিযোগিতামূলক দামে বিক্রি করা সম্ভব। অর্থাৎ সম্পদের অভাব নয়, সমস্যা হলো সেই সম্পদ বিশ্ববাজারে পৌঁছে দেওয়ার পথ। এখানে ভূগোলই সবকিছু নির্ধারণ করে। উত্তরের পাইপলাইনগুলো রাশিয়ার নিয়ন্ত্রণে, আর ইতিহাস জুড়ে রাশিয়া সেই রুট ব্যবহারের মূল্য তুলনামূলকভাবে বেশি রেখেছে। অন্যদিকে দক্ষিণের স্থলপথের করিডোরগুলোর ওপর নিয়ন্ত্রণ রয়েছে ইরানের। এই পরিস্থিতি দ্রুত বুঝে ফেলে চীন। তাই 2009 সালে তারা সেন্ট্রাল এশিয়া চীন গ্যাস পাইপলাইন নির্মাণ করে, যার মাধ্যমে তুর্কমেনিস্তানের গ্যাস সরাসরি চীনে পৌঁছাতে শুরু করে। বর্তমানে এই পাইপলাইনের মাধ্যমে প্রতি বছর প্রায় 40 বিলিয়ন ঘনমিটার তুর্কমেনিস্তানের প্রাকৃতিক গ্যাস চীনে রপ্তানি করা হয়। যে দেশের রপ্তানিযোগ্য প্রধান পণ্য প্রায় একমাত্র প্রাকৃতিক গ্যাস, সেই দেশের জন্য চীন শুধু একটি বাণিজ্যিক অংশীদার নয়, চীনই কার্যত সেই দেশের অর্থনীতির প্রধান ভিত্তি। যে সরকার একটিমাত্র ক্রেতা, একটিমাত্র রপ্তানি পথ এবং একটিমাত্র পাইপলাইনের ওপর নির্ভরশীল ব্যবস্থা বজায় রেখেছে, তারা আসলে স্বাধীন পররাষ্ট্রনীতি গড়ে তোলেনি, বরং নিজেদের অর্থনীতিকে একটি দেশের ওপর গভীরভাবে নির্ভরশীল করে তুলেছে। তারা পররাষ্ট্রনীতি নয়, বরং নির্ভরশীলতার একটি কাঠামো তৈরি করেছে। বন্দরনগরী তুর্কমেনবাসী থেকে প্রায় 40 কিলোমিটার উত্তরে কাস্পিয়ান সাগরের উপকূলে অবস্থিত আভাজা ন্যাশনাল ট্যুরিস্ট জোন।
2007 সালে আভাজাকে ঘোষণা করা হয়েছিল তুর্কমেনিস্তানের দুবাই হিসেবে গড়ে তোলার একটি উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প। এখানে পরিকল্পিতভাবে নির্মাণ করা হয় বিলাসবহুল হোটেল, ওয়াটার পার্ক, ইয়ট ক্লাব এবং একটি আধুনিক মেরিনা নৌবন্দর, যাতে এটি আন্তর্জাতিক পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠতে পারে। এখানে একটি আধুনিক মেরিনা বা নৌযান রাখার বন্দরও নির্মাণ করা হয়। গ্রীষ্মকালে যেখানে তাপমাত্রা নিয়মিত 40 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি থাকে এবং আশপাশে কার্যত কোনো শক্তিশালী আঞ্চলিক পর্যটন বাজার নেই, সেই উপকূলে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ে এই প্রকল্প গড়ে তোলা হয়। হোটেল নির্মিত হয়েছে, ওয়াটার পার্ক চালু হয়েছে, ইয়ট ক্লাবের জন্য প্রয়োজনীয় ডক বা নোঙর করার ঘাটও তৈরি করা হয়েছে। কিন্তু পর্যটকেরা কখনোই আসেনি, কারণ তাদের আসার অনুমতি দেওয়া হয়নি। ভবনগুলো সমুদ্রের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, কিন্তু সমুদ্রের তাতে কোনো আগ্রহ নেই। শহর থেকে ভেতরের দিকে ঘুরে দাঁড়ান, মাত্র 20 মিনিটের মধ্যেই কাস্পিয়ান সাগর চোখের আড়ালে চলে যাবে। তারপর থেকে দিগন্ত জুড়ে কেবল মরুভূমিই আপনার সঙ্গী হবে। কারাকুম মরুভূমি প্রথম দেখায় খুব নাটকীয় বা রোমাঞ্চকর মনে হয় না। এই কথা বলা জরুরি, কারণ 3,50,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত, অর্থাৎ দেশের প্রায় 70% এলাকা দখল করে থাকা এই বিশাল মরুভূমিকে দেখে মানুষ স্বাভাবিকভাবেই অসাধারণ কিছু আশা করে। এর আয়তন জার্মানির চেয়েও বড়, আর গ্রীষ্মে এর পৃষ্ঠের তাপমাত্রা অত্যন্ত ভয়াবহ হয়ে ওঠে। গ্রীষ্মকালে এখানে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়, আর জানুয়ারিতে তা নেমে যেতে পারে -20 ডিগ্রি সেলসিয়াসে। কল্পনায় এই মরুভূমিকে খুব নাটকীয় মনে হতে পারে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ নির্লিপ্ত। চারদিকে শুধু বালু, পাথর আর বিস্তীর্ণ লবণাক্ত সমতল, যেখানে কোনো কিছুর কাজে লাগার আগেই পানি বাষ্প হয়ে উড়ে গেছে। মাঝে মাঝে চোখে পড়ে 1-2টি উট, আর সড়কগুলো সোজা দিগন্তের দিকে চলে গেছে, কারণ এখানে বাঁক নেওয়ার কোনো প্রয়োজনই নেই। চারপাশে এমন কিছু নেই যাকে ঘুরে যেতে হবে। তবে নির্দিষ্ট দূরত্ব পরপর মাটির ওপর দিয়ে চলে গেছে দীর্ঘ গ্যাস পাইপলাইন, কারণ কারাকুম মরুভূমির নিচেই রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার। 1993 সাল থেকে তুর্কমেনিস্তান সরকার এই গ্যাস সম্পদকে অর্থনৈতিকভাবে কাজে লাগিয়ে আসছে, আর তারও আগে 1950-এর দশক থেকেই সোভিয়েত সরকার এই গ্যাস ক্ষেত্রগুলোর জরিপ ও নথিভুক্তকরণের কাজ শুরু করেছিল। গ্যাস প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রগুলোর পাশে উঁচু গ্যাস ফ্লেয়ার টাওয়ার জ্বলতে থাকে। পাইপলাইন যে অতিরিক্ত গ্যাস বহন করতে পারে না, সেই গ্যাসই সেখানে আগুনে পুড়িয়ে ফেলা হয়। আপনি যে বিখ্যাত আগুনটি দেখতে এসেছেন, সেখানে পৌঁছানোর আগেই এই মরুভূমি যেন ছোট ছোট অসংখ্য আগুনে জ্বলছে। দূর থেকে গর্তটি বাস্তব বলে মনে হয় না, যেন কেউ কোনো বিশাল যন্ত্র চালু রেখে চলে গেছে, অথবা এমন একটি ভালভ যা কেউ ভুলে কখনো বন্ধই করেনি, অথবা এমন একটি আলো যা কেউ ভুলে কখনো নিভায়নি। কোনো পূর্বাভাস ছাড়াই মরুভূমির মাঝখানে হঠাৎই এর কিনারা চোখে পড়ে। গর্তটির প্রস্থ প্রায় 69 মিটার এবং গভীরতা প্রায় 30 মিটার। গর্তের কিনারা থেকে ভেতরের দেয়ালগুলো ধাপে ধাপে নিচে নেমে গেছে, আর একেবারে তলদেশ জুড়ে অবিরাম আগুন জ্বলছে। শিখাগুলো প্রায় 10 মিটার পর্যন্ত উঁচু হয়ে ওঠে। এখানকার তাপের তীব্রতা কোনোভাবেই উপেক্ষা করার মতো নয়। 1971 সালে সোভিয়েত ভূতত্ত্ববিদরা এখানে প্রাকৃতিক গ্যাসের সন্ধানে ড্রিলিং করছিলেন। হঠাৎ ড্রিলিং রিগের নিচের মাটি ধসে একটি বিশাল ভূগর্ভস্থ গুহায় পরিণত হয়। ড্রিলিং প্ল্যাটফর্মটি গর্তের ভেতরে তলিয়ে যায়। সৌভাগ্যবশত এতে কেউ আহত হননি, কিন্তু এরপর সেই গহ্বর থেকে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস বের হতে শুরু করে। সেই প্রাকৃতিক গ্যাস দ্রুত ভূপৃষ্ঠে বেরিয়ে আসতে থাকে, আর সেটিই ছিল প্রকৃত বিপদ। চারপাশে বিষাক্ত গ্যাস জমে মানুষের জন্য ঝুঁকি তৈরি করার আগেই কর্তৃপক্ষ গ্যাসটিতে আগুন ধরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের ধারণা ছিল আগুনটি মাত্র কয়েক সপ্তাহ জ্বলবে, কিন্তু সেই আগুন আজও জ্বলছে 50 বছরেরও বেশি সময় ধরে।
যে সোভিয়েত ইউনিয়নের আমলে এই গর্তের সৃষ্টি হয়েছিল সেই রাষ্ট্র আজ আর নেই। স্বাধীন তুর্কমেনিস্তানের প্রথম সরকারও ইতিহাসের অংশ হয়ে গেছে। এমনকি দ্বিতীয় সরকারও 2022 সালে পরিবেশগত উদ্বেগ এবং মূল্যবান প্রাকৃতিক গ্যাসের অপচয়ের কথা উল্লেখ করে এই গর্তের আগুন আনুষ্ঠানিকভাবে নিভিয়ে দেওয়ার নির্দেশ দেয়, কারণ তাদের মতে এটি ছিল অর্থনৈতিকভাবে মূল্যবান একটি প্রাকৃতিক সম্পদের অপচয়। কিন্তু আগুন যেন সেই নির্দেশে কোনো গুরুত্বই দিল না, এটি আগের মতোই জ্বলতে থাকল। দাঁড়ভাজা গহ্বরের এই আগুনে এক ধরনের অদ্ভুত নির্ভরযোগ্যতা রয়েছে। এমন একটি দেশে যেখানে প্রায় সবকিছুই নিয়ন্ত্রিত, পরিকল্পিত এবং অনুমোদিত নিয়মে মানুষের সামনে উপস্থাপন করা হয়, সেখানে এই আগুন কোনো প্রদর্শনী নয়, এটি শুধু জ্বলছে কারণ তার স্বভাবই জ্বলা। মরুভূমি কখনো কোনো অনুমতির আবেদন করেনি, গ্যাসও কোনো সরকারি সংবাদ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করেনি। এই গহ্বরটি যেন তুর্কমেনিস্তানের একমাত্র জিনিস যা ঠিক যেমনটি দেখা যায় বাস্তবেও তেমনই। তুর্কমেনিস্তানে এটিই যেন একমাত্র জিনিস যা বাইরে থেকে যেমন দেখায় বাস্তবেও ঠিক তেমনই, আর সেই আগুন আজও অবিরাম জ্বলছে। প্রিয় দর্শক, তুর্কমেনিস্তান সিরিজের পরবর্তী তৃতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে দ্বিতীয় পর্ব থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।